স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রের সাথে আছি আমি ফাহমিদা শম্পা। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আর এরই ধারাবাহিকতায় প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি ক্যারিয়ার নিয়ে। আর আজ আমরা কথা বলবো নারী উদ্যোক্তার সংগঠন নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সাথে উপস্থিত আছেন ওমেন এন্টারপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর নাদিয়া বিনতে আমিন। নাদিয়া বিনতে আমিন, আপনাকে স্বাগত আমাদের এই সমাধান সূত্র অনুষ্ঠানে। শুরুতে একটু জানিয়ে নিই যে এই অনুষ্ঠানটিতে আসলে আমরা যারা আমাদেরকে শুনবেন আজকে তাদেরকে একটাই উদ্দেশ্য, আমাদের কথা থেকে তারা যাতে তাদের নিজেদের ক্যারিয়ারের পথটি বেছে নেবার জন্য যে কোনো কিছুটা হলেও সুবিধা হয়। পাশাপাশি তারা যদি চায় আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে পরামর্শ নিতে পারেন আপনার কাছে। তো শুরুতে যে জিনিসটি জানতে চাই যে আজকে তো আমরা সংগঠন নিয়ে কথা বলবো। এই যে নারী উদ্যোক্তাদের সংগঠনের কথা আমরা বলছি, এরকম একটি সংগঠনের সাথে যুক্ত থাকার ফলে লাভটা কি হয়, বা না থাকলেই বা কি হয়? আচ্ছা, প্রথমে আমি ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে আজকে সুযোগ দেবার জন্য সংগঠনের পক্ষ থেকে কথা বলবার। আসলে প্রথমত আপনি জানেন যে আমাদের দেশের যে অর্থনীতি, তাতে একটা বিশাল ভূমিকা নারীদের। হ্যাঁ, আমাদের টোটাল ওয়ার্কিং ফোর্স যেটা, সেটার 45% হচ্ছে মহিলা এবং নারী। এর মাঝে আমাদের যে ব্যবসায়িক যে পরিমণ্ডল আছে, সেখানেও নারীদের একটা বিশাল ভূমিকা আছে। হ্যাঁ, এসএমই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এসএমই খাতে প্রায় 80% কন্ট্রিবিউশন হচ্ছে নারীদের কাছ থেকে আসে, এবং টোটাল জিডিপি আমরা জানি যে ইটস 7.86। সেই ক্ষেত্রেও তাহলে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নারী উদ্যোক্তারা বড় ভূমিকা রাখছে। মানে বর্তমান সময়ের অর্থনীতিকে তো আমরা নারীদের ছাড়া চিন্তাই করতে পারি না, আমাদের যে পরিমাণে অর্থনীতি বড় হয়েছে। আমাদের তো দেশের 50% মহিলা, নারী। তার মধ্যে আপনি যদি উদ্যোক্তাতে আসেন, দেখেন যে এসএমইতে প্রায় 80% নারী উদ্যোক্তা কন্ট্রিবিউট করছে। তাহলে অবশ্যই আমরা নারী ছাড়া চিন্তাই করতে পারি না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে ভীষণভাবে এনকারেজ করেন সব ক্ষেত্রে, যে যাতে আমরা আরো এগিয়ে আসতে পারি। তাহলে আমাদের এখন সংগঠন, কেন আমরা সংগঠন করি সেটা একটা। এবং আমি সব জায়গায় সাধারণত আমাকে এই প্রশ্নটা সবাই করে যে এতগুলো নারী সংগঠন কেন, নারী উদ্যোক্তা সংগঠন। আমি বলি যেখানে আমাদের 16 কোটি লোকের দেশ, 8 কোটি মহিলা, সেই রেশিওতে যদি আমরা চলে আসি, দেখব যে নারী উদ্যোক্তা যতজন আছেন বাংলাদেশে, সেই ক্ষেত্রে যে কয়টা সংগঠন আছে সেটি যথেষ্ট নয়। হ্যাঁ, সেই জন্য আমাদের অবশ্যই নারী উদ্যোক্তাদের জন্য সংগঠন দরকার, এবং একের অধিক অনেকগুলো সংগঠন দরকার, যাতে আমাদের কথা একটা প্ল্যাটফর্মে তুলে ধরা এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারি। সেই জন্যই আসলে নারী উদ্যোক্তাদের সংগঠনটা খুবই জরুরি। আরো অনেক কারণ আছে। জি, একটু তাহলে এবার জানতে চাই যে আমরা জানি যে বর্তমান সময়ে সব নারী আসলে যারা চাকরি করছেন তারা তো করছেনই, ইনফ্যাক্ট যারা চাকরিও করছেন তারাও কিন্তু এখন পাশাপাশি নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে চান, ছোটখাটো বিজনেস সবাই করতে চান। কিন্তু তার মানে উদ্যোক্তা হবার যে প্রবণতা, সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। কিন্তু যত পরিমাণ উদ্যোক্তা আমরা তৈরি করতে পেরেছি, সেই নারীরা কি আসলে একা একাই নিজের ঘরে বসে, আমরা জানি এখন অনলাইন পরিসর অনেক বেশি বিস্তৃত, অনলাইনে অনেকেই বিজনেস করছে নিজেদের, কিন্তু এই যে ব্যক্তিগতভাবে যেসব নারীরা ব্যবসা বা উদ্যোগ নিচ্ছেন, তার মধ্যে কতজন আসলে সংগঠনের সাথে যুক্ত আছেন? আচ্ছা, সবাইকে আছেন কি? আচ্ছা, এখানে আসলে অনেক ধরনের সংগঠন আছে। হ্যাঁ, নারী উদ্যোক্তাদের আমি যদি একটা একটা করে বলি, তৃণমূলদের জন্য, তৃণমূল নারী উদ্যোক্তা, তাদের জন্য একটা সংগঠন আছে। আরেকটা আছে আপনার উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেটাকে ওয়েব আছে, যেটা প্রেসিডেন্ট নাসরিন আওয়াল মিন্টু। এবং আরেকটা আছে উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন, যেটা ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন রোকেয়া আফজাল রহমান, আর আমিও সেটার সাথে সম্পৃক্ত। এবং আমরা যখন দেখলাম যে আমাদের কাছে বিভিন্ন সময় নারীরা বিভিন্ন ধরনের সমাধান খোঁজার জন্য আসতো, এবং সাহায্যের জন্য আসতো, তখন আমি ভাবলাম যে আমি একা ব্যবসা করছি, আমি 25 বছর ধরে ব্যবসা করছি, আমি একটা পর্যায়ে গিয়েছি, এখন আমার সময় হচ্ছে যে যারা উঠে আসছে তাদেরকে আমার একটু পাশে গিয়ে দাঁড়াতে হবে।
তো আমি তখন ভাবলাম যে যেগুলো আছে তার মধ্যে দুটো আপনার সরকারি অনুমোদন প্রাপ্ত, আর বাকিগুলো হয়তো বিভিন্ন মন্ত্রণালয় অধীনে কাজ করছে। তখন আমরা ভাবলাম যে সরকারের অনুমোদন নিয়ে আমরা কাজ করব, তাহলে আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের অ্যাপ্রুভাল নিতে হবে এবং আমরা একটা ট্রেড বডি হিসেবে কাজ করব। কারণ আপনি জানেন যখন আমরা কথা বলবো আমাদের ভয়েসটা মানুষকে শোনাতে হবে, বিকজ একটা নারী যখন একা কথা বলে তখন খুব লো পিচে কথা বলে, খুবই তার কণ্ঠ খুব দুর্বল। তো একটা মানুষ যখন নারীরা যখন একত্রিত হয়ে কথা বলতে পারে এবং সেটাকে যদি আমরা পৌঁছে দিতে পারি পলিসি মেকারদের কাছে, তাহলে আমাদেরকে সম্মিলিতভাবে কথা বলতে হবে এবং সেটার জন্য একা একটা নারী উদ্যোক্তার পক্ষে কখনোই সম্ভব না। সুতরাং একটা প্ল্যাটফর্ম দরকার এবং সেই প্ল্যাটফর্মটাকে আমরা সংগঠন হিসেবে রূপ দিয়েছি এবং সেই চিন্তা থেকেই আমরা যাতে প্রত্যেকটা নারীর কিন্তু সমস্যা ইউনিক, আপনি কারোর সাথে কারোটা মেলাতে পারবেন না। হ্যাঁ, কারো হয়তো আজকে যেই আপনি যেটা বলছেন যে হ্যাঁ চাকরির পাশাপাশি ব্যবসা করছেন, আপনি যাই করেন আপনার বেসিক কিছু জিনিস কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে, আপনার একটা টিন লাগবে, আপনার প্রোডাক্টকে প্রমোট করতে হবে। হ্যাঁ, সব ক্ষেত্রেই তখন আপনার একটা প্ল্যাটফর্মের দরকার হয়। আবার পণ্য যখন দেশের বাইরে যদি আমি আদান প্রদান করতে চাই সেখানেও কিন্তু বেশ কিছু একটা ইন্টারন্যাশনাল প্রমোশনের দরকার হয়, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়, ইপিবির মাধ্যমে যেতে হয়। তখন তো একটা নারীর পক্ষে কখনোই একা একা সম্ভব না। সুতরাং এই সংগঠনগুলো তখন খুবই প্রয়োজনীয় এবং তারাই পাশে এসে দাঁড়ায় এবং নারীরাও আজকাল জেনে গেছেন যে এই সংগঠনের মাধ্যমে তাদের কি কি ধরনের সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারেন। হ্যাঁ, এই ধরনের আপনার গতকালকে বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে, সেখানেও কিন্তু এসএমই ফাউন্ডেশন থেকে একটা বড় স্টল প্যাভিলিয়ন নেওয়া হয়েছে যেখানে সব নারী উদ্যোক্তারা স্টল দিয়েছে। হ্যাঁ, তো এই যে সম্মিলিতভাবে একটা স্টল পাওয়া, এখানে কনসেশনের জন্য একটা ফাইট করা, এই ভয়েস রেইজটাই হচ্ছে মূল ব্যাপার প্ল্যাটফর্মটাকে ইউজ করে এবং কি কি সুবিধা আমরা পেতে পারি। যেমন ধরেন আপনি যদি বলেন যে আমি যদি আপনার সংগঠনের কথাটাই বলি, যেই সংগঠনটি আপনারা রান করছেন, আপনাদের আসলে যাত্রার উদ্দেশ্য কি ছিল বা কতদিন ধরে আপনারা পথ চলছেন, পাশাপাশি কি কি সাফল্য এসেছে? ওকে, আমরা 2012 সাল থেকে শুরু করেছি যাত্রা, সেটা ইনফর্মাল যাত্রা ছিল। হ্যাঁ, যে আমরা তখন থেকে ঠিক করেছি আমরা সরকারের অনুমোদন ছাড়া চলবো না, আমাদের এই অনুমোদনটা নিতেই হবে এবং আমাদের এই পুরো প্রসেসটা শেষ হতে প্রায় 5 বছর লেগেছে। হ্যাঁ, আমরা 2017 সালে সরকারি অনুমোদন পেয়েছি এবং জয়েন্ট স্টক কোম্পানি এফবিসিসিআই এর মেম্বার হিসেবে নিবন্ধিত হয়েছি এবং আমি মনে করি যে এই নিবন্ধনের মাধ্যমে যেটা হয়েছে যে আমরা অনেক মহিলাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি। আমাদের মূল যেটা চাওয়া ছিল যে শুধু শহর কেন্দ্রিক না, শুধু ঢাকা কেন্দ্রিক না এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডও প্লাস। হ্যাঁ, সো আমাদের প্রথম চাওয়া ছিল যে আমাদের যে 8টা বিভাগ আছে বাংলাদেশের, আমরা প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে একটা করে ওয়েন সাপোর্ট সিস্টেম চালু করব, যেখানে একজন মহিলা উদ্যোক্তা থাকবেন, তারা তৃণমূল থেকে, যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেই, যেমন সিলেট বিভাগ, একজন আমাদের মহিলা উদ্যোক্তা আছেন, নারী উদ্যোক্তা আছেন, যিনি ওখানে কাজ করেন। উনি ওখানকার একদম তৃণমূল থেকে যত নারী উদ্যোক্তাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো চাওয়া পাওয়া ওনার কাছে নোটিফাই করা হয়, তখন উনি ওই তাৎক্ষণিকভাবে সলভ করার চেষ্টা করেন। উনি যদি সমাধান না পান তখন উনি আমাদের সাথে যোগাযোগ করেন যে আমাদের এখানে এই নারী উদ্যোক্তার এই প্রবলেমটা, তখন স্পেসিফিক প্রবলেম আমাদের সাথে শেয়ার করেন, তখন আমরা তাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করি। সো এইভাবে আমাদের আসলে যাত্রাটার মূল উদ্দেশ্য ছিল আমরা শহর কেন্দ্রিক কিংবা শুধুমাত্র ঢাকায় যারা অলরেডি একটা প্রিভিলেজ পজিশনে থাকে তারা না, আমরা সবাইকে নিয়ে তৃণমূলের পৌঁছানোটাই আসলে মূল উদ্দেশ্য ছিল। সামগ্রিকভাবে বাংলাদেশের যত নারী আছে যতটুকু পারি আমরা কভার করব, মানে আমরা ছড়িয়ে যেতে চেয়েছি। আসলে খুব বেশি দিন হয়নি আসলে, তারপরেও কতটুকু আসলে ছড়াতে পেরেছেন, কতজন সদস্য এখন পর্যন্ত? আমাদের এক্সিকিউটিভ বডিতে 11 জন আছেন আর আমাদের এমনি মেম্বার আছেন 140 জন। হ্যাঁ, আর প্রত্যেকটা বিভাগে আমরা একজন করে নারী উদ্যোক্তা রেখেছি, কিন্তু আমাদের কার্যক্রম শুধুমাত্র আমরা সিলেট এবং চিটাগাংয়ে শুরু করতে পেরেছি। তা আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে এক একটা বিভাগ ছড়িয়ে পড়বো, মানে আমরা অ্যাক্টিভলি কাজ করা শুরু করব। আর এমনিতে একজন নারী উদ্যোক্তা ডেজিগনেটেড আছেন, বাট আমাদের
আমাদের সম্প্রসারণটা আরো বৃদ্ধি করতে হবে যদি আমরা আরো নারীদেরকে মানে আমাদের এই নেটটার মধ্যে আনতে চাই, যে সাহায্যের হাত বাড়ানোর জন্য। সো আমাদের গ্র্যাজুয়ালি আমরা কভার করব বাংলাদেশ পুরোটাই। নিশ্চয়ই সেই জন্য শুভকামনা অবশ্যই রইল আমাদের তরফ থেকে। একটু জানতে চাই, শুরুতে বলছিলেন যে প্রত্যেকটি নারী উদ্যোক্তার সমস্যা কিন্তু একেবারে আরেকজনের থেকে আলাদা, অভিজ্ঞতাও ভিন্ন। মোটা দাগে যদি, কারণ 25 বছর ধরে আপনি নিজেও এই পথে হাঁটছেন, ব্যবসা জীবনে নিজেও অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, যদি আমাদেরকে একটু বলতেন, কারণ যারা নবীন উদ্যোক্তা আমাদেরকে শুনছে হয়তো তাদের কোনো উপকার হবে। হ্যাঁ, প্রথমত আমার যেটা মনে হয় যে মূলধন একটা বিশাল সমস্যা হয়ে যায় নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে। কারণ আপনি জানেন এটা অনেকবার অনেক প্ল্যাটফর্মে কথা বলা হয়, তার বাংলাদেশ ব্যাংক থেকে পলিসি দেওয়া হয়েছে, কমার্শিয়াল ব্যাংকে বলা প্রতি বছর তো বরাদ্দ আসে, বলা হয় যে আপনারা নারী উদ্যোক্তাদেরকে হেল্প করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান। কিন্তু আমি নিজে এত বছর ব্যবসা করছি, আমিও যদি কখনো মূলধনের জন্য লোন চাই, আমাকে এত কাগজপত্র দিতে হয় যে তখন একটা পর্যায়ে কিন্তু আমাকেও মনে হয় যে একটু আমি যদি হতাশা পড়ে যাই, তাহলে তো আসলে নতুন যারা তারা কিভাবে আসবে। তো সেই ক্ষেত্রে আমি একদম পুরোপুরি বলবো না যে হতাশ হয়ে যেতে কাউকে, কারণ যদি লক্ষ্য অবিচল থাকে, সত্যি সত্যি যদি আপনার ফোকাস ঠিক থাকে এবং আপনি যদি চান যে আমি জয় করব, মানে আমি যেই গোলটা নির্ধারণ করে এগোচ্ছি সেখানে আমি পৌঁছবো, তাহলে আপনার পক্ষে সম্ভব এটা পৌঁছানো। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে আমি ব্যাংকের কথা বললাম যে প্রথমত হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকগুলোর আরো বেশি একটু নারী বান্ধব হওয়া উচিত এই ব্যবসার ক্ষেত্রে। আমরা তো দেখি নারীদের জন্য তারা স্পেশাল স্কিম বিভিন্ন সময় দিয়ে থাকে, মানে বিজ্ঞাপনে আমরা সাধারণত দেখে থাকি। বাস্তবে খাতে কলমে কতটুকু সেটা অবশ্য আপনারা ভালো বলতে পারবেন। আচ্ছা, স্কিম থাকবে, অবশ্যই স্কিম আছে, সেটা ডিপোজিট স্কিম হতে পারে। যখন লোনের ক্ষেত্রে আসে তখন বিভিন্ন রকম কাগজপত্র থাকে। আপনি ধরেন একটা ছেলে যখন লোন, একটা পুরুষ ব্যবসায়ী যখন লোন নেয়, তখন তাকে কিন্তু ওয়াইফকে মানে গ্যারান্টার হতে হয় না, ছেলে মেয়েকে গ্যারান্টার হতে হয় না। কিন্তু একটা নারী যখন আপনার মূলধনের জন্য অ্যাপ্লাই করে, তখন তাকে তার স্বামী বা সন্তান মানে বিভিন্নভাবে তাকে গ্যারান্টার নিয়ে আসতে হয়। তাছাড়াও স্বামী ছাড়াও আরো উপরন্তু দুজনকে গ্যারান্টার হিসেবে নিয়ে আসতে হয়। একে তো একটা নারী উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করছে, তার পক্ষে কি শুরুতেই এতগুলো হার্ডেল ক্রস করা সম্ভব? তো সেই ক্ষেত্রেও কিন্তু সংগঠনগুলো যদি পাশে এসে দাঁড়ায়, যে বলে যে হ্যাঁ আমরা আছি, আমরা গ্যারান্টার হিসেবে থাকবো, সেই ক্ষেত্রে আমরা একটা সহায়ক ভূমিকা, অথবা যে কাগজপত্রের পাহাড় ডিঙিয়ে আসলে যেতে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে, সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই কাগজগুলো আমরা যত ইজি ভাবে ফিল আপ করা বা একটা সেই প্রশিক্ষণ দেওয়া, সেইগুলোতে আমরা সাহায্য করতে চেষ্টা করি। এটা একটা বিশাল, মানে এই লোন পাওয়ার ইস্যুটা একটা বিশাল, আমি বারবারই বলি। আর যখনই বলি সবাই বলে কি অ্যাক্সেস টু ফাইন্যান্সে কি সবচেয়ে মূল সমস্যা? না, আরো একটা প্রবলেম আছে, যেটা আরো আমরা সেই সমস্যাগুলো শুনবো। তবে একজন দর্শক কিন্তু আছেন আমাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা, তবে আমরা বিরতির পর ফিরে এসে দর্শকের কথা এবং আপনার কথা দুজনের কথাই শুনবো। একটি বিরতির সময় হয়ে গিয়েছে। সমাধান সূত্রে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন সমাধান সূত্র। আজ আমরা কথা বলছি নারী উদ্যোক্তা সংগঠন নিয়ে, আর এই বিষয়ে নিয়ে কথা বলতে আমাদের সাথে আজ উপস্থিত আছেন উইমেন এন্টারপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর নাদিয়া বিনতে আমিন। আমরা নারী উদ্যোক্তাদের নানা সমস্যা নিয়ে কথা বলছিলাম এবং সেই সমস্যাগুলোর সহজ সমাধানে বিভিন্ন সংগঠনগুলো যে কতটা উপকারী বা বন্ধুর মতো ভূমিকা পালন করতে পারে সেই সব বিষয়ে বলছিলেন। আমরা এবার একটু জানতে চাই, নতুন উদ্যোক্তা যারা, একেবারে নতুনদের নিয়ে আসলে কথা বেশি বলা হয় কারণ নতুনদের ভয়ই আসলে বেশি থাকে। তো এই নতুন উদ্যোক্তাদের অ্যাক্টিভ বলছিলেন যে মূলধন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সংগঠনগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি নতুন উদ্যোক্তারা দের জন্য আর কি ভাবছেন আপনারা? আচ্ছা, যেটা আমি বলছিলাম যে মূলধনের ক্ষেত্রে, এখানে আমি বলবো যে ব্যাংকের পাশাপাশি কিছু লিজিং কোম্পানি আছে যারা কিন্তু নতুনদেরকে ভীষণভাবে উৎসাহিত করছেন। হ্যাঁ,
যত কাগজ বা দলিলপত্রে যে জটিলতা আমরা দেখি ইয়েতে ব্যাংকের ক্ষেত্রে, সেখানে ওরা অনেক ফ্রেন্ডলি লিজিং কোম্পানিগুলো। সো এখানে আমরা একটা ভূমিকা রাখি, তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা যদি নতুন কাউকে প্রমোট করতে চাই, তাহলে যে এক্ষেত্রে আমি মাইডাসের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, ইউনিয়ন ক্যাপিটালের কথা উল্লেখ করতে চাই, যাদের সাথে আমরা অলরেডি কাজ করেছি, যারা আমাদের নতুন নতুন যারা প্ল্যাটফর্মে ভার্চুয়াল হোক, সেটা অনলাইন বিজনেস হোক কিংবা সরাসরি প্রায়োগিক ব্যবসা হোক, তাহলে ওরা যখন আমাদের কাছে এসছে তখন আমরা এই লিজিং কোম্পানিগুলোর মাধ্যমে ওদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি। তার মানে নাদিয়া, আমি যদি ভুল না করে থাকি, আমি যদি ঘরে বসে একা একা পরিকল্পনা করি আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করতে চাই বা কিছু একটা শুরু করতে চাই, এবং মনে মনে ধরেই নিই বা একটা দুটো ব্যাংকের সাথে যে কথা বলি সেখান থেকে ফেরত আসি, আমি কিন্তু হতাশ হয়ে যাব। কিন্তু আমি যদি একটা সংগঠনের কাছে যাই, সেখানে 100টা প্রতিষ্ঠানের তথ্য আছে, সেখান থেকে কিন্তু আমি, তার মানে আমার পথগুলো অনেক বেশি খুলে যাচ্ছে। পথ খুলে যাচ্ছে, কিন্তু এখানে কিছু জিনিস তো আপনাকে মানতে হবে। আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। একটা ট্রেড লাইসেন্স ছাড়া কখনোই কোনো ফর্মাল প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না। সেটা আপনি অনলাইন ব্যবসা করেন কিংবা আপনি দোকানে বসে ব্যবসা করেন বা অফিসে বসে ব্যবসা করেন, যে কোনো ব্যবসার মূল জিনিস যেটা, আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, না হলে কিন্তু বৈধ হচ্ছে না আপনার ব্যবসাটা, তাই না? আর সেকেন্ডলি হচ্ছে আপনার একটা টিন সার্টিফিকেট থাকতে হবে। আপনি ব্যবসা করছেন, লাভ করছেন, সুতরাং আপনাকে তো অবশ্যই ইনকাম ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার টিন এবং ভ্যাট এগুলো তো আপনার সার্টিফিকেট থাকতেই হবে, তাই না? এইগুলো পাওয়ার ক্ষেত্রে অনেক সময় নারী উদ্যোক্তারা আমাদের কাছে আসেন যে কিভাবে আমরা এটা পেতে পারি। এখানে বলে রাখি যে ছেলেদের যেটা হয় যে আয়ের ক্ষেত্রে 2.5 লাখ টাকার উপরে হলে তখন আপনার জানেন যে ইনকাম ট্যাক্স ধার্য করা হয়, আর নারীদের ক্ষেত্রে 3 লাখ। তো আমরা এটাও চেষ্টা করছি যে এই স্ল্যাবটাও যদি আমরা বাড়াতে পারি, এটা একটা। আপনি আরেকটা হচ্ছে যে প্রমোশন অফ দ্য প্রোডাক্ট। হ্যাঁ, অনলাইনে যারা আছে তারা নিজেদের প্ল্যাটফর্মে তাদের পণ্যকে প্রমোট করছে, কিন্তু কিছু আছে, আমরা এখন অনেক স্টার্টআপ একটা কিছু ম্যাচিওর্ড নারী উদ্যোক্তা, তারা কিন্তু দেশের বাইরে তাদের পণ্য নিয়ে যেতে চাচ্ছে। তখন তাদেরকে সাহায্য করতে হয় যে ইপিবির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন দেশের মেলাতে তাদের পণ্য নিয়ে যাওয়ার জন্য সাহায্য করি, বা তাদের বিভিন্ন সময় দেখা যায় যে হয়তো কারো একটা স্টল ভাড়া দিতে পারছে না, তখন সংগঠন এগিয়ে আসে। যদি কারো টিকিটের কিছুটা পোর্শন আমরা কভার করতে পারি, তখন আমরা এগিয়ে আসি। এইভাবে প্রতিটা স্টেপে স্টেপে আসলে সাহায্য করতে চাইলে কিন্তু অনেক স্টেপে স্টেপে করা যায়। সদিচ্ছাটা বড়, এবং আমরা সত্যিকার অর্থেই চাই যে নারীরা এগিয়ে আসুক, এবং আমাদের ইচ্ছা যে সবসময় তাদের পাশে থাকা। হ্যাঁ, যেভাবে যে কোনোভাবে আমরা যদি তাদের পাশে হাত বাড়াতে পারি, আমরা নিজেদেরকে অসম্ভব ভাগ্যবান মনে করব আমাদের সংগঠনকে। এবং প্রতিটা সংগঠনেরই আসলে সদ উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটি নারীর পাশে দাঁড়ানো। কারণ আপনাকে একবার বলেছি যে একটা নারী একলা কথা বললে কেউ শোনে না, সুতরাং সম্মিলিতভাবে নারীরা যদি ভয়েস রেইজ করতে পারি এবং সেই ভয়েসটা যদি আমরা পলিসি মেকারদের কাছে পৌঁছাতে পারি, তাহলে বোধহয় আমাদের কথা অনেকেই শুনবে। এবং যেটা আশার কথা হচ্ছে, সেই কারণেই নারী উদ্যোক্তার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের কথা সবাই এখন বেশ মন দিয়ে শুনছেন। আগে যেমন শুধু বুটিক, পার্লার এবং খাবার নারী উদ্যোক্তা মানেই তাই মনে করা হতো, না। এখন আমি রিসেন্টলি বিরার সাথে একটা মিটিংয়ে গেলাম, সেখানে আমাদেরকে ডেকে বলা হলো যে লার্জ স্কেল এবং মেইন স্ট্রিম, মূল স্রোতধারার ব্যবসার সাথে নারীদেরকে সম্পৃক্ত করার জন্য আমাদের সরকার ভীষণভাবে চিন্তা ভাবনা করছে। আমরা জানি যে লেদার গুডস আইটেম কিন্তু এখন নারীরা খুব ভীষণ ভালো করছেন। হ্যাঁ, আর আপনি জানতে চাচ্ছিলেন যে অনলাইনের ব্যাপারটা বলছিলেন, যে অনলাইনে যাবার আগে আরেকটু বিষয় একটু জানতে চাই, যেটা বলছিলেন যে আমাদের একটা গতানুগতিক ধারণা আছে যে নারী যদি কিছু শুরুই করতে চায়, সে হয় খাবার অথবা বুটিক অথবা পার্লার। এই গতানুগতিক কয়েকটি আইডিয়ার মধ্যে বিজনেস আইডিয়াটা নতুন উদ্যোক্তাদের জন্য খুব বড় একটি ব্যাপার। আমি কিছু একটা করতে চাই এরকম একটা চিন্তা খুব মাথার মধ্যে থাকে, কিন্তু কি আসলে করব বা কতটুকু করার ক্যাপাসিটি আমার আছে বা প্রশিক্ষণ আরেকটি বড় একটি ব্যাপার। এই বিষয়গুলোতেও আপনারা সাহায্য সহযোগিতা করার, আমরা স্কিল ডেভেলপমেন্টে অবশ্যই আমরা ট্রেনিং, যে কেউ যদি আসে এসে আপনাদের সাথে, সে আসলে কি শুরু করতে চায় সে ব্যাপারেও পরামর্শ দেন। আমরা না আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই যে কর্পোরেট সেক্টরে যে সাপ্লাই চেইন আছে না, আপনি ওভারঅল
1 ট্রিলিয়ন অ্যামাউন্ট অফ মানি এখানে আসে, এখানে কন্ট্রিবিউট করে, এবং যার 1% শুধু নারী উদ্যোক্তা প্রোভাইড করে। তার মানে চিন্তা করেন কত বড় একটা বাজার পড়ে আছে যেখানে নারী উদ্যোক্তারা ঢুকতে পারেন, কিন্তু ঢুকতে দেওয়া হয় না। যেমন ধর আমি এখানে বসে আছি, এই কলমটা বা এই গ্লাসটা, এগুলোই সাপ্লাইয়ের জন্য আপনারা নিশ্চয়ই কারো না কারো ভেন্ডারের কাছে গেছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার অর্গানাইজেশনে কয়জন ভেন্ডার হচ্ছেন পুরুষ উদ্যোক্তা এবং কয়জন নারী উদ্যোক্তা। এটাতে আপনি যখন দেখবেন যে এইভাবেই নারীদেরকে আসলে আরো সামনে নিয়ে আসার যে একটা ইচ্ছা, বা এই জিনিসটাকে আমাদের আরো একটু মনে হয় উৎসাহিত করতে হবে। শুধুমাত্র আমাদেরও মনে হয় যে নারী বলতে আচ্ছা ঠিক আছে পার্লার দিক, আচ্ছা ঘরে বসে খাবার বানাবে, হ্যাঁ কেন কেন মানে। আর এখানে আমি বলবো মোবিলিটি, হ্যাঁ এটা ভীষণ বড় একটা সমস্যা। যেমন আপনি বলেন, আপনি যদি আমার মনে পড়ে, আমি একটু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। একবার একটা আমার গবেষণা একটা রিপোর্ট একজনকে ডেলিভার করতে হবে রাত 12টায় সোনারগাঁ হোটেলে। উনি চলে যাবেন পরদিন আমেরিকা থেকে এসছেন। তা আমি রাত 12টায় নিয়ে যাব, আমি কার সাথে যাব? আমি হাজব্যান্ডকে বললাম যে আমার সাথে একটু যেতে হবে সোনারগাঁ। তখন উনি বললো আচ্ছা ঠিক আছে। তা আমি দিলাম, ওনাকে নিয়ে গিয়ে ওটা ডেলিভার করলাম। ফিরে এসে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে যদি তোমার যেতে হতো তুমি কি আমাকে নিয়ে যেতে? তখন ও বলেছিলেন না, আমি একাই যেতাম। সো এটা আমি এই এক্সাম্পলটা কেন দিচ্ছি, বিকজ আমাদের কিন্তু যখন তখন মোবিলিটিটা নাই, যে আমি রাত 12টা 1টার সময় পাট করে আমার ক্লায়েন্টের সাথে একটা মিটিংয়ে যাব, সম্ভব না। কিংবা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার দেশের বাইরে একটা সেমিনার বা একটা মেলা অ্যাটেন্ড করব, সম্ভব না। ইভেন কি ঢাকার বাইরেও আমাকে যেতে হবে। আমাকে সংসার গুছিয়ে এবং বাচ্চাদের গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মেয়েদের যখন কাজ করতে হয়, সেই পরিমণ্ডলের কারণে মেয়েরা বোধহয় কমফোর্টেবল ফিল করে, আচ্ছা ঘরে বসে খাবারটা বানাই, কাপড়টা বানাই, বা কাছাকাছি একটা পার্লার দিই। আমার মনে হয় এই মানসিকতাটা কিছুটা কাজ করে, যেটা আমাদের সামাজিক নারী বান্ধব পরিবেশটা কিছুটা ঘাটতি হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে। আমি জানি না এই মোবিলিটিটা আপনারা ফেস করেন কিনা, বাট আমাদের সদস্যরা কিন্তু এই যে যখন তখন যেখানে সেখানে যাওয়ার, এবং আমারও আসলে যে বিভিন্ন সময় মেলায়, ঢাকাতে যে মেলা হয় তাদের সাথে যখন কথা হয়েছিল তারাও কিন্তু বলেছিল এই একই অভিজ্ঞতার কথা, যে ঢাকাতে মেলা হলে আমরা করতে পারি, কিন্তু ঢাকার বাইরে যখন চিটাগং বা সিলেটে হয়, যদি আমার আত্মীয়র বাড়ি থাকে তখন আমি আগে থাকার কথাটা চিন্তা করি, বা সাথে যদি ছোট্ট বাচ্চা থেকে থাকে তাকে সাথে নিয়ে আমি যাব কিনা, ট্রাভেল করব কিনা, এইসব কথাগুলোও কিন্তু নারী উদ্যোক্তাকে মাথায় রাখতে হয়। আপনি ঠিকই বলেছেন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন কাজ করার সময় এসেছে। অনলাইন বিজনেসের কথা বলছিলেন, সবচেয়ে নারীর জন্য এখন মনে হয় সহজ একটি কাজ, ঘরে বসে ঘর সামলিয়ে খুব সহজেই নিজের প্রোডাক্টকে ঘরে থেকে লঞ্চ করা যায়। অনলাইন ব্যবসার ক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই এটা একটা ভালো, কারণ আমাদের ঢাকা শহরে আমরা ট্রাফিক জ্যামের কথা সবাই জানি, তো সবাই প্রেফার, আর সবাই ব্যস্ত আসলে আজকাল, তাই না? সবাই কাজ করছে, কেউ আর ঘরে বসে নেই। তো সবাই চায় যে যদি ঘরে বসে পণ্য পাওয়া যায় তাহলে আর কষ্ট করে এই আপনার ট্রাফিক, একটা স্মার্টফোনের মাধ্যমে পুরো বাজার দোকান সব পেয়ে যাচ্ছি আমরা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আজকাল এই অনলাইন মার্কেটটা আরো বাড়বে। কিন্তু যারা অনলাইন মার্কেটে আপনার ব্যবসায় আসছেন তাদের জন্য আমার একটা অনুরোধ, যে আপনার যে পণ্যর যে মান, এটা সবসময় নিশ্চিত করতে হবে, এবং আপনার পণ্যর যে মূল্য, এটা এমনভাবে নির্ধারণ করতে হবে যেটাতে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না করে, এবং যে কাস্টমার বা ক্লায়েন্ট তার আয়ত্তের মধ্যে আপনারা মূল্য নির্ধারণ করবেন। এবং আজকাল কিছু কিছু কমপ্লেন আসে, এটা আমি বলবো না যে অনেক, সেটা হচ্ছে যে কখনো কখনো আপনার একরকম পণ্য দেখানো হয়, আরেক রকম পণ্য দেয়া হয়, পণ্যের কোয়ালিটি নিয়ে কিছু কিছু সময় কিছু আপনার কমপ্লেন আসে। এইসব ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি বলবো এটা একটা বিশাল মার্কেট এখন ওপেন হয়েছে। যারা আসলে নিজের কোয়ালিটি নিয়ে, পণ্যের কোয়ালিটি নিয়ে, একই সাথে এই কথাটাও তো উঠে আসে যে কোয়ালিটি নিয়ে যারা কম্প্রোমাইজ করবেন না তারাই কিন্তু শেষ পর্যন্ত দিন শেষে টিকে থাকবেন। কারণ যিনি আসলে বলবেন একটা, দিবেন আরেকটা, তিনি কিন্তু লং টার্মে যে টিকে থাকতে পারবেন না মার্কেটে। এইটা আমি এই ক্ষেত্রে সবাই বলে স্কেল আপ করো, মানে ব্যবসা বাড়াও, সেই ক্ষেত্রে আমি বলি স্ট্রেংথ আপ করো। কারণ আপনি নিজের যেটা বলছেন
সেই মানে যেটা সত্যি বলছেন যে আপনি এটা প্রোভাইড করবেন, সেটা যদি আপনি না করেন তাহলে তো আপনার শক্তিটা হারিয়ে গেল। যে আপনি কথা দিচ্ছেন একটা, কিন্তু আপনি কাজ করছেন নিম্নমানের, সেখানে তো যে কোনো ক্ষেত্রে টিকতেই পারবেন না আসলে। আর এখনো আবার এটা পাশাপাশি এটা যে এখনো মানে নারীরা চায় যে ঈদের শাড়িটা আমি নিজে একটু যাব, যে 10টা দোকান ঘুরে দেখে শুনে কিনবো। এই প্রবণতাটা আমাদের ফেস্টিভ গুলোতে দেখা যায়। যখন আমাদের ঈদ, পহেলা বৈশাখ, ফাল্গুন আসে, তখন আমরা দেখি যে আবার নারীরা যাচ্ছেন বাজারে, যেও কিনছেন। সুতরাং যদিও আমাদের অনলাইন ব্যবসাটা বাড়ছে, সেটা হচ্ছে রেগুলার ব্যবসা কেনাকাটা। আর যদি আপনি উৎসব মুখর কেনাকাটা, তখন দেখা যায় যে এখনো আমাদের মার্কেটে যাওয়ার প্রবণতাটা সেই একটা প্রচলন আছে যে সবাই মিলে একসাথে যে আমরা আমরা কিন্তু আরেকটি বিরতি নিব। বিরতি থেকে ফিরে এসে আমরা বাদ বাকি আলোচনা শেষ করব। সমাধান সূত্রে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন সমাধান সূত্র। কথা হচ্ছে নারী উদ্যোক্তা সংগঠন নিয়ে। নাদি, আমরা বিরতিতে যাবার আগে বলছিলাম যে টিকে থাকার একটি ব্যাপার, যে বিক্রেতা যদি তার ক্রেতাকে কথা অনুযায়ী পণ্য দিয়ে না থাকে, তাহলে কিন্তু সে মার্কেটে লং টার্মে টিকতে পারবে না। এই যে নারী উদ্যোক্তার সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে, আপনি বলছিলেন 25 বছর আগে শুরু করেছিলেন, তখনকার সিনারিওর এখনকার চিত্র কিন্তু একেবারেই পাল্টে গিয়েছে। নিশ্চয়ই অনেক বেড়েছে নারী উদ্যোক্তা, কিন্তু এত পরিমাণে নারী উদ্যোক্তা বাজারে আসছে, টিকে থাকতে পারছে শেষ পর্যন্ত কয়জন? আসলে অবশ্যই টিকে থাকতে পারছে, কারণ আমরা বললাম যে এসএমই সেক্টরে দেখছি যে এসএমই সেক্টর টোটাল 100% এর মধ্যে 80%ই হচ্ছে নারী উদ্যোক্তা। তাহলে তো টিকে থাকছে। বাট কিন্তু ঝরে পড়াটাও কোনো চ্যালেঞ্জ কিনা? চ্যালেঞ্জ তো বটেই। যেটা হয় যে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা নারীরা সবসময় দেখি যে যখন কেউ একটা স্পেসিফিক কাইন্ড অফ ব্যবসা শুরু করলো, শাড়ি, তখন সবাই ওই পথে শাড়িতে চলে গেল। কেউ সালোয়ার কামিজ, কেউ বুটিক, যেটা ভালো হচ্ছে তখন সবাই, এটা সবারই টেন্ডেন্সি যে ওই পথেই তখন হাঁটতে শুরু করে। আসলে ইনোভেশন বা আইডিয়াস, নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসাটা হচ্ছে আপনি ঝরে পড়া রোখার জন্য একটা বড় ইনসেন্টিভ হিসেবে কাজ করবে। যদি কেউ সত্যি সত্যি টিকে থাকতে চায়, তাকে নতুন কিছু দিতে হবে। হ্যাঁ, গদবাঁধা জিনিস দিয়ে কিন্তু টিকে থাকা যাবে না, এবং সাথে সাথে কোয়ালিটি প্রোভাইড করতে হবে। হ্যাঁ, মান নিশ্চিত করতে হবে, এটা একটা। আর নিজের প্রোডাক্ট নিয়ে ঘরে বসে থাকলে চলবে না, এটা প্রমোট করতে হবে, তাই না? যে আমার কাছে আসলে ভালো জিনিস আছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি যে কোনো জিনিস, ট্রেডিং একটা জিনিস, একজন থেকে কিনে আর আপনি হোলসেল থেকে কিনে রিটেলে বিক্রি করছেন, একটা নিজে বানিয়ে নিজের মতো ইনোভেটিভ, নিজের আইডিয়া উৎপাদন থেকে, হ্যাঁ, সেটাকে অ্যাড করছেন, তখন আপনি আরো একটা বড় বাজার পাবেন। হ্যাঁ, এটা একটা। আর আমি সবসময় বলবো যে অনেক বাধা আসবে, আবার অনেক ব্যবসাও ভালো হবে, দুটোই পাশাপাশি বিদ্যমান। কিন্তু আপনার যে ভিতরে যে মনের যে বলটা, মানে আত্মপ্রত্যয়, এবং আপনার যে ফোকাস, এবং আপনার যে ঝরে না পড়ার জন্য যে একটা মনোবলকে ধরে রাখা, এটা একটা বিশাল ভূমিকা রাখে যে কোনো ক্ষেত্রে। আমাদের প্রতিনিয়ত চাপ আসবে, প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করতে হবে, কিন্তু আপনার যদি লক্ষ্য থাকে যে না, আমি আজকে ব্যবসায় নেমেছি, আমি একজন নারী উদ্যোক্তা, আমি ছোটভাবে শুরু করেছি, আমি টিকে থাকতে চাই, তাহলে আপনাকে অবশ্যই আপনার বাজার, মানে আপনার যে ক্লায়েন্ট, তার চাহিদা অনুযায়ী আপনাকে পণ্য সরবরাহ করতে হবে। পণ্য বলতে কিন্তু শুধু প্রোডাক্ট না, সার্ভিস। আপনি জানেন আমরা সব পণ্য দুই ধরনেরই হয়ে থাকে। তো আমরা ক্লায়েন্টের নিডটা প্রপারলি স্যাটিসফাই করব, এবং আমরা একই পথে না হেঁটে আমরা নতুন একটা আইডিয়ার মাধ্যমে নতুন কিছু করার চেষ্টা করব, যেটা দিয়ে আমাদের ব্যবসাটা যাতে ঝরে না যায়, বাজারে যেন আমরা টিকে থাকি। আর স্বল্পমেয়াদী লাভ বলে কিছু হয় না। স্বল্পমেয়াদী সময়ের জন্য ব্যবসা, আমি বলবো যে না, ব্যবসা যদি কেউ করতে আসেন, নারী যারা আসবেন, তারা হয়তো অনেক বাধার সম্মুখীন হবেন, কিন্তু যদি আপনারা মনোবল ঠিক রাখেন, তাহলে আপনারা অনেক বছর দীর্ঘমেয়াদী ব্যবসা করতে পারেন। আমি যদি অনেক বাধা বিপত্তি ডিঙিয়ে আজকে 25 বছর ধরে সাস্টেইন করতে পারি, তো আমার মনে হয় মনোবলটা একটা বিশাল ব্যাপার। অনেক সময় আসবে যে আপনার মনে হবে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডে, আর না, আর পারছি না,
কিন্তু না, সবসময় মনের ভিতরে এই সাহসটা রাখতেই হবে। এসএমইতে এখন পর্যন্ত আমরা নারী উদ্যোক্তারা বড় সাফল্য দেখেছি, 80% বলছেন, কিন্তু এসএমইতে টিকে থাকা যখন এত বেশি সমস্যার, একই সাথে পাশাপাশি বলছিলেন যে প্রধানমন্ত্রী এখন চান যে নারীরা যাতে মেইন স্ট্রিমেও চলে আসে, মানে ক্ষুদ্র কুটির শিল্পে আটকে না থেকে বড় বড় কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানও তারা আসে, তাহলে এই বাধাগুলো যদি কাটিয়ে না উঠতে পারে মেইন স্ট্রিমে যে তারা কিভাবে টিকে থাকবে? সেখানেই তো সংগঠনের বিশাল ভূমিকা। সেখান থেকে তো আমরা যে ভয়েসটা রেজ করব যে আমরা ইন্ডাস্ট্রি চাই, আমরা মূলধন চাই, আমরা বড় ব্যবসা করতে চাই, আমরা মূল স্রোতে আসতে চাই। এবং আপনি জানেন যে আমাদেরকে ডাকা হচ্ছে এই কারণেই না, আমরা অনেক ভয়েস রেজ করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি যে এখন ওনারাও ভাবে যে আর আপনি জিডিপিতে আমরা এতভাবে কন্ট্রিবিউট করছি, আমাদেরকে যদি সম্পৃক্ত করা হয় মূল ধারার ব্যবসা, তাহলে আসলে আমাদের টোটাল জিডিপি গ্রোথ আরো বাড়বে। মানে এটাও একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয়। শুরুতেই বলেছিলেন যে আপনি নিজেই বলেছিলেন যে এত বেশি সংগঠন, এতগুলো সংগঠন দিয়ে কি হবে? সব সংগঠনই কি আসলে তাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করছে কিনা? না, আমি এখানে একটু কারেক্ট করছি। আমি বলেছি যে অনেক আমাদের 4-5টা সংগঠন, কিন্তু আমাদের সংগঠন দরকার। আমি সেটা বলছি যে এত নারী উদ্যোক্তা যে সেই জন্য আমাদের কোন একটা নতুন সংগঠন এমার্জ করলে সবাই ভাবে যে আবার কেন, না সেটা না। আমি বলছি যে অবশ্যই আমার প্রশ্ন ছিল আর কি জানার জন্য যে এই যে সংগঠনগুলো যে কয়টি সংগঠনই আছে, যেমন আমরা নিজেরাই হয়তো প্রতিবেদন তৈরি করি, গণমাধ্যম কর্মী যারা আছেন, যে প্রতি বছর নারীদের জন্য যে পরিমাণে বরাদ্দ আসছে বা বাংলাদেশ ব্যাংকেও এসে থাকে যে বরাদ্দগুলো পড়েই থাকে, ফেরত চলে যায়, ঠিকমতো ব্যবহার হচ্ছে না। অপর পাশে নারী উদ্যোক্তারা মূলধন নেই করে ব্যবসা শুরু করতে পারছেন না। এই দুটো ক্ষেত্রেই তো আসলে একটি মেলবন্ধন তৈরি করা সংগঠনের মূল দায়িত্ব, সেই দায়িত্বটা আপনারা পালন করতে পারছেন সেই জায়গায়। সেই ক্ষেত্রে আমরাই রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা বসেছি, এখানে আমাদের অবশ্যই করণীয় আছে। কিন্তু আমাদের সংগঠন কিন্তু কখনো মাইক্রো ফাইন্যান্সিং বা আমরা কিন্তু ফাইন্যান্সিং করতে পারি না। হ্যাঁ, দূরত্বগুলো দূর করার জন্য দূর করতে পারি। তো আমরা ওইটাই বলছিলাম যে আমরা পলিসি মেকারদের কাছে এই সমস্যাগুলোকে তুলে ধরতে পারি, যার ফলে একটু সহজ হয়। এবং আজকাল অনেক বিষয়ে লোন দেওয়াটা আস্তে আস্তে আরো সহজ হচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকের যে জেনারেল ম্যানেজারের সাথে আমাদের লাস্ট উইকে মিটিং ছিল, ওনার বলছে আমরা আরো সহজ সমাধান নিয়ে আসছি। আগে যেমন জামানতবিহীন 10 লাখ টাকা করে দেওয়া হতো, এখন 25 লাখ করা হয়েছে নারী উদ্যোক্তাদের জন্য। হ্যাঁ, তো আমরা চাই যে 50 লাখ, আসলে 25 লাখ কেন, 50 লাখ, ধীরে ধীরে এটা 1 কোটির দিকে আমরা নিতে পারবো সবার জন্য, যাতে এটা হয় যে আমানতবিহীন নারী উদ্যোক্তারা। ভালো একটি সংবাদই বলবো নারী উদ্যোক্তাদের জন্য, সেটা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আপনারা যে সংগঠনগুলো আছেন তাদের জোরালো এবং বলিষ্ঠ কার্যক্রমের মধ্য দিয়ে নারী উদ্যোক্তারা আরো বহুদূর এগিয়ে যাবে। আজকের আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এই ছিল আজকের সমাধান সূত্রে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।